স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর। এ সময় অভিযানে আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তৌহিদুর রহমান সদর উপজেলার ৫ থুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে পরিচিত। ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জনের পরিচয় শনাক্তের জন্য 4টি মরদেহ কবর থেকে তোলা হয়েছে। প্রশাসন বলছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে। হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবরে পুরো দেশে বিজয় মিছিল হলেও উল্টো চিত্র ছিল সাভার আশুলিয়ায়। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সেদিন মৃত্যুপুরীতে পরিণত হয় আশুলিয়ার বাইপাইল এলাকা। সেদিন নিহত সবাইকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় আশপাশের কবরস্থানে। এরপর আদালতের নির্দেশে শনিবার দুপুরে আশুলিয়ার সহকারী কমিশনার সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য দক্ষিণ বাইপাইল, পবনার টেক, উত্তরপাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার 3টি কবরস্থান থেকে উত্তোলন করা হয় 4 জনের মরদেহ। উত্তোলন করা মরদেহগুলো হলো জাহিদুল ইসলাম সাগর, আসাবুর ও আবুল হোসেনের। এর মধ্যে আবুল হোসেনকে শনাক্তের জন্য অজ্ঞাত 2টি মরদেহ উত্তোলন করা হয়। এ সময় নিহত ব্যক্তিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, দাবি করেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার ভাইয়ের লাশ শনাক্ত করে আমরা আমাদের পোস্টমর্টমের জন্য সরকারের যে নিয়ম বিধি আছে সেই অনুযায়ী আমার ভাইয়ের লাশ পোস্টমর্টম করার জন্য আমরা লাশ উত্তোলন করে আমার ছেলের হত্যার বিচার চাই, সরকারের কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, জনগণের কাছেও চাই, সবার কাছে চাই যে উচিত বিচার যেন করে সরকার। সংশ্লিষ্টরা জানান, ছাত্র জনতা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও নিহতদের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করা হয়। পরে পাঠানো হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সুরতহাল করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। এখন সাভার। রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু হবে, দেশ তত দ্রুত উন্নত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে কেন্দ্রীয় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ 1 যুগ পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে সম্মেলনে যোগ দেন তারা। পরে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের মেয়াদ কত হবে, সংসদের মেয়াদ কত হবে, কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্র অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ। দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এই কথা বলেন। শনিবার দুপুরে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে তরুণ প্রজন্মের ভাবনার শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10,000 শিক্ষার্থী অংশ নেয়। এ সময় কুমিল্লা 3 আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশের উন্নয়নের জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।
প্রায় 16 দিন মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকবার পর টেকনাফে ফিরে এসেছে পণ্যবাহী একটি জাহাজ। দুপুরে টেকনাফের স্থলবন্দর জেটিতে নোঙর করে জাহাজটি। টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জানান, মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় 4টি জাহাজ। কিন্তু গত 16 জানুয়ারি মিয়ানমারের নাইক্ষংদিয়া এলাকায় জাহাজ পৌঁছালে তল্লাশির নামে জাহাজগুলি আটকে দেয় আরাকান আর্মি। আরও জানান, 2 দফায় 19 ও 20 জানুয়ারি 3টি জাহাজ ফেরত আসলেও একটি জাহাজ আটকে থাকে টানা 16 দিন। অবশেষে চতুর্থ জাহাজটি ফিরেছে আজ। 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত উপলক্ষে আজ রাত 12টা থেকে ইজতেমা এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান। সকালে ইজতেমা ময়দানে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, টঙ্গী কামারপাড়া রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে 300 ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। তবে স্বাভাবিক থাকবে স্টিমার সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল। রবিবার সকাল 9টা থেকে 9:30টার মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করবার জন্য সিলেটে অনুষ্ঠিত হয় বর্ণমালার মিছিল। সকালে সিলেট সারদা হল প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মিছিলে বর্ণমালার শোভিত ফেস্টুন হাতে অংশ নেন সিলেটের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ও শিল্পী কর্মীরা। আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়। প্রতি বছর 1 ফেব্রুয়ারিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে নাট্য পরিষদ সিলেট। এ সময় ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শহীদ মিনারে নৃত্য পরিবেশন করা হয়। বিভিন্ন দেশ থেকে চাল আমদানির পর কিছুটা প্রভাব পড়েছে ময়মনসিংহের চালের বাজারে। জাত ও মানভেদে চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি বিআর 28 ও 29 জাতের চাল বিক্রি হচ্ছে 64 থেকে 66 টাকা। এছাড়া চিকন জাতের নাজির চাইল এবং কাটারি বিক্রি হচ্ছে মানভেদে 74 থেকে 88 টাকা কেজি দরে। তবে খুচরা পর্যায়ে এর সাথে কেজিতে যোগ হয় আরও 1 থেকে 2 টাকা। সামনে আমদানি বাড়লে চালের দাম আরও কমতে পারে। ব্যবসায়ীদের দাবি, বেশ কিছুদিন ধরে অস্থিতিশীল চালের বাজার, এতে বেচা কেনা প্রায় অর্ধেকে নেমেছে। বড় মৌসুমের ধান না ওঠা পর্যন্ত বাজার স্থিতিশীল হবার সম্ভাবনা কম বলেও জানান ব্যবসায়ীরা। প্রাকৃতিক বনভূমি ধ্বংস, জলাশয় ভরাটের ফলে নেত্রকোনায় কমেছে মেছো বিড়ালের সংখ্যা। একসময় হাওড়সহ জেলার সবখানে এর দেখা মিললেও খাদ্য ও আবাসস্থল সংকটে বর্তমানে বিলুপ্তির পথে প্রাণীটি। স্থানীয়রা বলছেন, বন জঙ্গল কমে আসায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এ অবস্থায় প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মেছো বিড়াল দিবস। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত। পাহাড়, নদী ও হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। ভৌগোলিক অবস্থার কারণে এ জেলায় বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ থাকলেও কালের বিবর্তনে হারিয়েছে অনেক প্রাণী। এই যেমন মেছো বিড়াল। বাঘের মতো গড়ন আর গায়ে কালো ছোপ ছোপ চিহ্ন থাকায় অনেকেই চিতা কিংবা বাঘ বলেও ভুল করেন। একসময় নেত্রকোনার সর্বত্রই এই প্রাণীর দেখা মিললেও খাদ্যের সন্ধানে লোকালয়ে আসলেই মানুষের রোষানলে হারাতে হয় প্রাণ। পাহাড়ি সোমেশ্বরী নদীর পাড়ে একসময় মেছো বিড়ালের অবাধ বিচরণ থাকলেও নদীকেন্দ্রিক জীবিকা বাড়ায় কমেছে প্রাণীটির অস্তিত্ব। একইভাবে পূর্বধলার রাজধলা বিলের চারপাশে বন জঙ্গল উজাড় করে বসত ভিটা তৈরি করায় বিলীন হয়েছে আবাসস্থল। এছাড়া খাদ্যের অভাবে হাঁস মুরগির খামারে চলে আসায় বা লোকালয়ে ঢুকে পড়ায় হত্যার শিকার হতে হয়। বাঘের মতো দেখা যাইতো, রাস্তাঘাটেও আমরা পাইতাম, এই বাড়ির পুকুরের পাশে টাশেও পাইতাম, বড় জঙ্গলে পাইতাম। এখন যার জঙ্গল নাই, বাসা বাড়ি হয়ে গেছে, যার কারণে এই জিনিসটা এখন আর আমরা দেখি না। বন জঙ্গলটা কমে যাওয়াতে আপনার যে আগের বন্যপ্রাণীগুলা ছিল, বন্যপ্রাণীগুলা এখন হারিয়ে গেছে।
পরিবেশ কর্মীরা বলছেন, বিভিন্ন সময় মাছের খামার কিংবা মুরগির খামারে পাতা ফাঁদে ধরার পর হত্যা করা হয় প্রাণীগুলোকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলুপ্তপ্রায় এই প্রাণীকে সংরক্ষণের পাশাপাশি করতে হবে সচেতনতা ও পরিকল্পিত বনায়ন। মেচু বাঘ বলে যখন ডাকে তখন মানুষের মধ্যে আরো বেশি ওকে আক্রমণ করার জন্য উৎসাহ হয়ে ওঠে। এভাবেই মেচু বিড়ালগুলো আমাদের প্রকৃতির এই বন্ধু ধীরে ধীরে কমে যাচ্ছে। এটার একটাই সংরক্ষণের পথ হতে পারে যে মানুষের ভিতরে সচেতনতা তৈরি। ভারসাম্য বজায় রাখার জন্য এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এই প্রাণীগুলোকে যেন কেউ না মারে। সকলের কাছে এই মেসেজটুকু আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মৎস্যভোজী এই প্রাণীকে রক্ষায় দেশে প্রথমবারের মতো 1 ফেব্রুয়ারি বিশ্ব মেছু বিড়াল দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্ত প্রায় প্রাণীটির অস্তিত্ব রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জীববৈচিত্র্য সংরক্ষণে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের মেছু বিড়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সবাই মিলে আমরা এই যে বিরল প্রজাতির হারিয়ে যেতে বসেছে আমাদের মেছু বিড়াল, এটিকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করি। একটি বেসরকারি সংস্থার গবেষণায় 2005 থেকে 2021 সাল পর্যন্ত সংরক্ষিত 361টি সংবাদ পর্যালোচনায় 161টি মৃত মেছু বিড়ালের সন্ধান পাওয়া যায়। আর 83% সংবাদে মেছু বিড়ালকে কখনো বাঘ কখনো বা চিতাবাঘ হিসাবে তুলে ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত। সরকারি নিষেধাজ্ঞা মেনে অক্টোবর পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে পারবে না। এবার পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণে নানা বিধি নিষেধ আরোপ করে সরকার। নভেম্বরে পর্যটকরা দ্বীপ ভ্রমণের সুযোগ পেলেও রাত্রিযাপন করবার অনুমতি মেলে শুধু ডিসেম্বর জানুয়ারিতে। এছাড়া সরকারি নির্দেশনায় বলা হয়েছিল মাত্র 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে, নিতে হবে ট্রাভেল পাস। ভ্রমণের সময় পর্যটকরা বহন করতে পারবে না কোনো প্লাস্টিক জাতীয় পণ্য। এদিকে দ্বীপে পর্যটক সংখ্যা ও মৌসুম সীমিত করায় ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর চলা সম্ভব নয়। এমন অবস্থা অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন উন্মুক্ত রাখবার দাবি দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের। এ ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।